সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এর মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আইয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। আমার এই কথা আমি খালি বিচারে চাই, আমি আর কোনো আর কিছু চাই না, আমি বিচারে চাই। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে নাই, যে করছে নাকি সবাই যারা বুঝতেছে ফাঁসি। মুখের হাসি কায়দা নিল, মুখের হাসি কায়দা নিল, মন টন একদম খারাপ হয়ে গেছে জানেন। কারণ নরসিংদীর এই ঘটনাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এই যে নরসিংদীতে দাঁড়ায় বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নরসিংদীর মধ্যেই এমন একটা পাপ হইল যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2-4-5 বছরে আর চোখে পড়ে নাই। 5 জনে মিলা একটা 15 বছরের মেয়েকে, আহারে মানুষ, রোজার মাস, সংযমের মাসে, অন্য মাসে কি হবে একবার কল্পনা করেন তো। এই রেপটা কিন্তু আরেকবার হয়েছে। এই মেয়েটা একা সন্ধ্যার বাসায় ফিরতেছিল, তাকে ধইরা নিয়ে রেপ করছে। তারপরে আবার এই সেকেন্ড টাইম বাপের কাছ থেকে কাইরা নিয়ে রেপ কইরা মাইরা ফালাইছে। কত বড় নিষ্ঠুর ঘটনা। এই নিষ্ঠুর ঘটনার জন্য, এত বড় পাপের জন্য ভূমিকম্প তো হইতেই পারে, তাই না? লজিক আছে কথার মধ্যে। কিন্তু সময়টা কাদের হাতে? সময়টা তো ওনাদের হাতে, যারা বলছিল পাপের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তার মানে ওনারা তো পাপটা রুইখা দিবে। এখন পাপটা যদি না রুইখা দিতে পারে, এই ভূমিকম্প যদি আবার হয়, চরম আকার ধারণ করে, তাহলে তো পুরো বাংলাদেশই শেষ হয়ে যাবে ভাই। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধী দল হলো জামাতের। সব একসাথে মিলায় একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। যেই প্যাকেজ মধ্যে গণ অভ্যুত্থানের শহীদরা যে কারণে শহীদ হয়েছিলেন, এই প্যাকেজের মধ্যে কোনো লেশ মাত্র নাই। জনগণ অধীর আগ্রহে আছে যে বাংলাদেশ কবে পরিবর্তন হবে। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য একটা খুশির খবর, অনেকটা হই হই কাণ্ড, রই রই ব্যাপার। দর্শক, আজকের ভিডিওটা শুরু করার আগেই একটা কথা বলে রাখি। আজ যা শুনবেন সেটা হয়তো আপনার রাতের ঘুমটাই উড়িয়ে দেবে। এখন এমন কিছু ঘটছে যা চুপচাপ হলেও ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। যে গল্পটা আজ আমি আপনাদের বলবো সেটা বুঝলে আপনি নিজেই বলবেন, আরে এ তো আসল খেলাটা একেবারে পর্দার আড়ালে চলছে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অজানা এবং অবিশ্বাস্য তথ্যের বিশ্লেষণ করব যা শুনলে আপনিও নড়ে চড়ে বসতে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে আছেন, আপনারা যেমনটা দেখেছেন, আমরা কিন্তু গত 2-3 দিন ঘুমাইনি। তো যে সময় আপনারা ফেসবুক পোস্ট করতে ব্যস্ত ছিলেন, সেই সময় আমরা ব্যস্ত ছিলাম তাকে খুঁজে বের করার কাজে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আদালতের মাধ্যমে সে যে জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে তার উপযুক্ত বিচার ইনশাল্লাহ হবে। ধন্যবাদ। এটা পরে মুখের হাসি কায়দা নিল, মুখের হাসি কায়দা নিল, মন টন একদম খারাপ হয়ে গেছে জানেন। কারণ নরসিংদীর এই ঘটনাটা মেনে নিতে কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। এখানে দেখেন একটা বিরাট বড় যুক্তি আছে। এই নরসিংদীতে দাঁড়ায়া এমন কথা বলা হয়েছিল যে দেশে পাপ বাইরা গেছে, অত্যাচার বাইরা গেছে, জুলুম বাইরা গেছে, যার জন্য ভূমিকম্প হয়েছে। বলছে না ভাই ব্রাদার যে আপনারা জানেন না কেন এখানে ভূমিকম্প হয়েছিল? এভাবে বলছে না, এবং ইঙ্গিত দিছিল যে গত সরকারের আমলে যারা ছিল সবাইকে ইঙ্গিত দিছে যে তারা পাপী ছিল, তাদের পাপের কারণে এই ভূমিকম্প। আজকে দেখেন নরসিংদীর পাপের কারণে বাংলাদেশে আবার ভূমিকম্প। হ্যাঁ, বার্মাতে হয়েছে, ওইখান থেকে এই কম্পনটা বাংলাদেশেও অনেকে ফিল করছে।
আমি টের পাই নাই। যাই হোক, ভূমিকম্প হয়ে গেছে। কেন ভূমিকম্পটা হয়েছে এখন আমরা আসেন একটু মিলায় দেখার চেষ্টা করি। এই যে নরসিংদীতে দাঁড়ায় বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নরসিংদীর মধ্যেই এমন একটা পাপ হইলো যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2-4-5 বছরে আর চোখে পড়ে নাই। 5 জনে মিলা একটা 15 বছরের মেয়েকে, আহারে আহারে মানুষ, রোজার মাস, সংযমের মাসে, অন্য মাসে কি হবে একবার কল্পনা করেন তো। দেখেন গরিব মানুষের কিভাবে বিচার হয়। গেল কার কাছে? মেম্বারের কাছে। আর কই যাইবো বুঝছেন না, থানায় সরাসরি গেলে তো আবার মেম্বার পরে ধরে কানে ধরে জিগাইবে, বাট আমারে না জিগাইয়া ঘোড়া ডিঙ্গায়া ঘাস খাস, ওই জন্য আরেকটা বিপদ না, যার জন্য মেম্বারের কাছে যাইতে হয়। গ্রামের মানুষ ওই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে আগে যায়। সরাসরি থানায় গেলে বিপদ, কোনো হেল্প পাবে না তো। কারণ কি, ওই থানা থেকে তো ওই চেয়ারম্যান মেম্বারে ফোন দিবে যে এরকম একটা মামলা আছে, ব্যাপার কি, কাদের লোক, ঘটনা কি, জানতে চাইবে তো। এইভাবেই তো সিস্টেমটা চলতেছে আমাদের দেশে। দেখেন এই লোক থানার কাছে গেল না, পুলিশের পরামর্শ নিল না, আইনের সাহায্য নিল না, নিজেই বিচার করলো। কারণ ওই যে নুরা গ্যাং যারা রেপ করছে, হ্যাঁ ভাই গ্যাং রেপ হয়েছে তো, এটা যারা রেপ করছে তারা তো তাদেরই দলের লোক, কাছের লোক, ভাগনা ভাতিজা, আপন লোক। নির্বাচনের সময় বহু পরিশ্রম করছে, এখন ওরা ওই হানিমুন পিরিয়ড মনে কইরা এই কাজ করছে। এখন কি করবে বলেন? ধামা চাপা দেওয়ার জন্য টাকা পয়সার লেনদেন হয়েছে, ধমক দিছে, বাড়িতে পাঠায় দিছে। আবার বিচারের রায়ের মধ্যে দেখেন কত নিষ্ঠুর মানুষ, যার উপরে জুলুম হইলো তাদেরকে বললো তোমরা আর এই এলাকায় থাকতে পারবে না, অন্য এলাকায় চলে যাও। ওনারা এখানে ভাড়া থাকতো, কিন্তু যারা রেপ করলো তারা তাদের ঘরে ঘুমাইতে পারবে আরামে, তারা এলাকায় থাকতে পারবে, এরকম একটা রায় দিল। এবং ওই বাপকে বইলা দিল তোমার মেয়েকে আর বাসায় রাখো না, তার খালার বাসায় পাঠাই দিও, নাহলে এরকম ঘটনা আবার ঘটতে পারে। ভয় দেখাইছে। ওই লোক আবার দেখেন কতটা বেকুব, মানে তার বাপটা, সৎ বাপ, সে সারাদিন গেল, দিনের বেলায় না যায় সন্ধ্যার আগে ওই মেয়েটিকে নিয়ে, মেয়েটির নাম আমেনা, হ্যাঁ আমেনা, তাকে নিয়ে রওনা দিছে। ওই নুরার গ্যাং সন্ধ্যার সময় আবার পথে তাদেরকে বাধা দিল, আটকাইলো, ছুরি ধরলো, তারপরে মেয়েটিকে নিয়ে চইলা গেল। লোকটা আবার দৌড়াইলো তার বউকে, ছেলেকে নিয়ে আবার মেম্বারের কাছে, সারা রাত খোঁজাখুঁজি, সকালবেলায় সর্ষা খেতে মেয়েটির লাশ পাওয়া গেল। আসামি ধরা পড়ছে, আসামি ধরা পড়ছে, কয়েকজন, 4-5 জন ধরা পড়ছে। কিন্তু ঘটনাটা ভাইরাল হওয়ার পর সবাই সামনে আসছে। এই রেপটা কিন্তু আরেকবার হয়েছে। এই মেয়েটা একা একা সন্ধ্যা বাসায় ফিরতেছিল, তাকে ধইরা নিয়ে রেপ করছে। তারপরে আবার এই সেকেন্ড টাইম বাপের কাছ থেকে কাইরা নিয়ে রেপ কইরা মাইরা ফালাইছে। কত বড় নিষ্ঠুর ঘটনা! এই নিষ্ঠুর ঘটনার জন্য, এত বড় পাপের জন্য ভূমিকম্প তো হইতেই পারে, তাই না? লজিক আছে কথার মধ্যে। কিন্তু সময়টা কাদের হাতে? সময়টা তো ওনাদের হাতে, যারা বলছিল পাপের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তার মানে ওনারা তো পাপটা রুইখা দিবে। এখন পাপটা যদি না রুইখা দিতে পারে, এই ভূমিকম্প যদি আবার হয়, চরম আকার ধারণ করে, তাহলে তো পুরো বাংলাদেশই শেষ হয়ে যাবে ভাই। পুরানা যত বিল্ডিং আছে সব পইরা যায়, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে। তার মানে কি জানেন? এই মুহূর্তে পাপ কমাইতে হবে, পাপ বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ হবে কি? না ভাই, হবে না। সিস্টেমের কারণে হবে না। আপনাদের মনে আছে আসিয়ার কথা? নামটা কি আমি ঠিক বললাম জানি না, মনে নাই, মনে হয় আসিয়া। ওই যে তার শ্বশুর রেপ করছিল, বোনের সাথে দেখা করতে গেছিল, মেয়েটা ব্লেড দিয়া ছিঁড়ে ফেলছিল, মনে নাই? তখন আসিফ নজরুল সাহেব আইসা সামনে বলছিল আপনারা চিন্তা করেন না, 3 মাস সময় নিছিল, 3 মাসের মধ্যে বিচার কইরা দেখায় দিবে। 3 মাস 6 মাস চলে গেছে। আমরা কি জানি ওই শ্বশুরের কি অবস্থা? এখন ফাঁসি হয়ে গেছে, না সেলের মধ্যে আছে, না বাইরে আছে, কোথায় আছে আমরা জানি না। কারণ পত্র পত্রিকা এইসব নিউজ হয় না। কোন নিউজটা হয় জানেন? যখন ঘটনা ঘটে। এখন এই তাজা তাজা খবরটা ছড়াই দিতে পারলে মানুষ দেখবে, ভিউ হবে। আর ওইটা যখন আদালতে চলে যাবে, বিচারে চলে যাবে, কোন দিন রায় হবে না হবে ওই খোঁজ খবর নেওয়ার সময় আছে নাকি আমাদের দেশের সাংবাদিকের? নাই। আর ওই ঘটনা কোনো আলোচনায় আসবে না, পত্রিকার সেকেন্ড পাতায়, লাস্ট পাতায় লেখা হবে। কারণ কি জানেন? প্রতিদিনই তো নতুন নতুন ঘটনা ঘটতেছে, তাদের দোষ দেওয়া লাভ নাই। প্রতিদিনই এমন এমন ঘটনা ঘটতেছে, ওই পুরনো ঘটনার ইতিহাস আর কেউ মনে রাখতে পারতেছি না। আমরা আসিয়ার কথা ভুলে গেছি। এই যে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটাও কিন্তু ভুলে যাব। হ্যাঁ ভাই, সেটাও ভুলে যাব। কারণ এই আদালতে যাওয়ার পর এখানে আইনের ফাঁক টাক দিয়া দেখবেন একদিন এরও বাইর হয়ে যাবে। আমরা কেউ জানুম না, টেরও পাবো না। ঠিক যেমন ভাবে টের পাচ্ছে না জালিমরা, যারা জুলুম করতেছে। কারণ তারা তো দেখতেছে, দৌড় খালি ধরার সময় তো দেখি, তারপরে জেলে যায়। আর জেলে খোঁজ খবর নিয়ে দেখছে বাইরের থেকে ওইখানেই ভালো থাকা যায়, যদি মাল পানি থাকে। হ্যাঁ ভাই, দল তো সাপ্লাই দেয়, তার দলের কর্মী আটকা পড়ছে জেলে, ওই নেতারা টাকা সাপ্লাই দেয়, ওই টাকা দিয়ে ওইখানে রাজত্ব করে। তার মানে তারা দেখছে যে যদি ধরাও পড়ি আগাম কইরা ওই জেলে নিয়ে যাইবো, জেলে গেলে ওইখানে টাকা পয়সা দিয়ে কিছুদিন থাকুন ভালো, আবার বাইরে চলে আসুন, আইসা আবার ওই আকামটা করুন। আপনাদের মনে আছে ওই যে আমাদের হাদিকে কারা মারলো? আমাদের হাদিকে কে মারলো?
ওই ছেলেটাও কিন্তু ভাই অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল, ওর কিন্তু জেল হয়ে গেছিল বহুদিনের, কিন্তু ওই যে আইনের ফাঁক দিয়ে আবার বাইর করে দিছে। কি করতে পারবেন? আর বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মাফিয়ারা তারে কিনা নিছে বিরাট অঙ্কের টাকা দিয়া। আমরা হাদিকে হারাইলাম, এরকম অনেক হাদিকে হারাইতে হবে সিস্টেমের কারণে, কারণ আইনের মধ্যে ওই ফাঁক ফোকরগুলো আছে। তো ভাই আইন যতই আপনি টাইট দেন না কেন, ফাঁক খুঁজা বাই করে নেওয়ার লোক তো আছে। কারণ কি জানেন, পক্ষে এবং বিপক্ষে দুই দলেরই তো উকিল থাকে, আর উকিলরা কেমন হয় সেটা তো আপনারা জানেন। ওনাদের বুদ্ধির কিন্তু সীমা নাই ভাই, সীমা নাই। যুক্তিতর্ক এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারবেন। আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্কই কিন্তু আমার নিজের জন্য অথবা আমার মক্কেলের জন্য। ধরেন কাঠগড়ায় দাঁড় করায় দিলেন দুইজনকে, একজন গোসল করে প্রতিদিন পাক পবিত্র থাকে, আরেকজন বহুদিন যাবৎ গোসল করে না, অপরিষ্কার থাকে। এখন দেখেন বিচারকের সামনে যদি একজন উকিল ওই দুজনকে জিজ্ঞেস করে, এই তোমরা দুজনের মধ্যে কে গোসল করতে চাও, তাহলে দেখেন এখানে কিন্তু যে প্রতিদিন গোসল করতে চায় সে বলবে আমি গোসল করতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? যখনই সে বলবে আমি গোসল করতে চাই, কে যে প্রতিদিন গোসল করে, তখন সে উকিল বলবে আপনি তো প্রতিদিনই গোসল করেন, আপনি একদিন গোসল না করলে কি যায় আসে? আর এই লোকটি অনেক দিন যাবৎ গোসল করে নাই, গোসল করার সুযোগ পায় নাই, তার শরীরে ঘা হয়ে গেছে, সে গরিব মানুষ, তার গোসল করা উচিত এই মুহূর্তে মাননীয় আদালত। দেখেন যুক্তি দিয়া বুঝাই দিল না যে তার গোসল করা উচিত, কিন্তু যে লোকটা প্রতিদিন গোসল করে তাকে মিথ্যা প্রমাণ করে দিল। এখন দেখেন আবার যদি ওই উকিল ওই দুজনকে জিজ্ঞেস করে, এবার বলেন আপনারা কে গোসল করতে চান, এখন স্বাভাবিকভাবে যে কখনো গোসল করে না সে তো বলবে আমি গোসল করতে চাই। তখন উকিল বলবে মাননীয় আদালত ও মিথ্যা বলতেছে, ভুল বলতেছে, কারণ ওর তো গোসল করারই অভ্যাস নাই, ও এভাবেই থাকার অভ্যাস, নোংরা, ও কেন গোসল করতে চাইবে? গোসল করার দরকার এই লোকটা পাক পবিত্র থাকে, নামাজ কলমা পড়ে, এর গোসল করার দরকার। বইটা দেখেন ওই লোকটার আবার ভুল প্রমাণ করে দিল। এবার দেখেন ওই উকিল যদি আবার জিজ্ঞাসা করে, এবার বলেন আপনারা কে কে গোসল করতে চান, এখন যদি দুইজনই একসাথে বলে আমরা দুইজনই গোসল করতে চাই, তখন এই উকিল কি বলবে জানেন? মাননীয় আদালত দেখেন এর তো গোসল করার অভ্যাস নাই, এ অযথা গোসল করতে চাইতেছে, আদালতের সময় নষ্ট করতেছে। আর এই যে গোসল করতে চাইতেছে, যে প্রতিদিন গোসল করে, ও একদিন গোসল না করলে কি যায় আসে? আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য এই যুক্তি দাঁড় করাইছে, এই কথা বলতেছে, এটা তো মাননীয় আদালত মেনে নেওয়া যায় না। দেখছেন আবার দুজনকেই ভুল প্রমাণ করে দিল। এইভাবেই এই আদালতে এই মামলাগুলা চলতে থাকে। দেখবেন এই নরসিংদীর এই মামলাটাও না ঠিক এইভাবেই চলতে থাকবে, কেউ এসে ভুল প্রমাণ করবে, কেউ এসে সত্য প্রমাণ করবে, এর মধ্যে বহুদিন চলে যাবে, আমরা ভুলা যাবো। এভাবেই এই দেশটা চলতেছে, কিন্তু হ্যাঁ ভাই এভাবেই চলতেছে। দেখেন না 16 বছরের সমস্ত কাহিনী ভুলা গিয়া এখন 18 মাসের কাহিনী সামনে নিয়ে আসলাম, বছর ভুলা গেলাম, মাস সামনে নিয়ে আসলাম। আমরা ভুলা গেলাম 69% মানুষ, দেশের 69% মানুষ সংস্কারের পক্ষে ছিল। হ্যাঁ ভাই এই যে আদালতের যে সিস্টেম কইলাম, এরকম সিস্টেম সব জায়গায় আছে। এই সমস্ত সিস্টেম ভাঙ্গা চুরা নতুন একটা সিস্টেমের জন্যই তো সংস্কার করা হয়েছিল। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা নতুন কিছু পাইতে যাচ্ছি, আমরাও হুমড়ি খায় বললাম, আমরা তো ভোট দিলাম ভাই, 69% মানুষ ভোট দিল হ্যাঁ পক্ষে, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে। কিন্তু ক্ষমতা চলে গেল, কিন্তু 39% ভোট যারা পাইছে তাদের হাতে, ধরে নেন ওনারা 40% পাইছে, ওনাদের হাতে চলে গেল দেশের দায়িত্ব। আর 69% মানুষ যে সংস্কার চাইলো, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাইলো, পুরনো সিস্টেম ভাঙ্গা নতুন সিস্টেমে নতুন একটা বাংলাদেশ চাইলো, সেটার তো কিছু হইলো না। একই জায়গায় তো আমরা রয়ে গেলাম, 69% মানুষকে অসম্মান কইরা, বেজ্জতি কইরা, তাদের ভোটের মর্যাদা না দিয়া ভাই, হ্যাঁ ভাই কোনো মর্যাদা দেওয়া হইলো না। এইভাবে অসম্মান কইরা যদি মনে করেন যে আপনারা খুব একটা ভালো কাজ করছেন, আমার মনে হয় না এটা ভালো কাজ না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনারা যে ছুপ্পু সাহেবকে হিরো বানায় দিলেন এবং এই মিডিয়াকে কাজে লাগাইয়া ডক্টর ইউনূস স্যারকে ভিলেন বানায় দিলেন, চিন্তা করছেন হিরো হয়ে গেল ভিলেন আর ভিলেন হয়ে গেল হিরো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো নতুন প্ল্যান, এটাই হলো নতুন বাংলাদেশ, তাই না? কিন্তু চালায়া যান, পাপ বাড়েন না, পাপ আর জুলুম বাইরে গেলে ভূমিকম্প হবে। ভূমিকম্প, ভূমিকম্প কোথায় হয়েছিল? নরসিংদীতে। ওই নরসিংদীর পাপের কারণে দেখবেন আবার ভূমিকম্প হইতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলা যায়। দেখেন একজন নেতাকে দেখলাম, ছাত্র নেতা, ওনার নাম বোধহয় রাকিব। হ্যাঁ ভাই রাকিব সাহেব, দেখেন আপনি তো ভাই বয়স হয়েছে, ভাই আপনার বয়স হয়েছে, তারপরেও আপনি ছাত্র। যাই হোক, এভাবে গাড়ির পিছনে দৌড়ায়েন না, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, দেখতে ভালো লাগে না। কারণ একজন ছাত্র নেতা এইভাবে গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। এর আগেও আপনাকে আমি দেখছি খালি দৌড়ান গাড়ির পিছনে পিছনে। আপনারা চিনে তো উনি, আমি তো দেখছি আপনাকে সামনে বসার জন্য বলছে, চিনে তো, তাই না? এইভাবে যদি আপনি দৌড়ান, আপনার দলের সবাই যদি দৌড়ায়, আর এই দৌড়ের ভিতরে যদি কোনো ক্রিমিনাল ঢুইকা যায়, নিরাপত্তার ব্যাপার আছে তো এখানে, এটা বুঝতে হবে আপনাকে। যাই হোক, বেশি জ্ঞান দিয়া লাভ নাই, সবাই সাবধান থাকবেন। পাপ থেকে বাইরে আসতে হবে, জুলুম থেকে বাইরে আসতে হবে, অত্যাচার থেকে বাইরে আসতে হবে, পুরনো সিস্টেম থেকে বাইরে আসতে হবে। যদি না বাইরে আসেন তাহলে ভূমিকম্প হবে। হ্যাঁ, তাহলে ভূমিকম্প। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়।
জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দর্শক, আপনারা জানেন নির্বাচনে কারচুপি হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে কারা? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, একটা নেক্সাস। এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফল পাল্টে সঠিক ফলাফল বের করা, এটার নজির খুব কম। তবে দু একটা ঘটনা আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর পর, 2.5 বছর পর, এমনকি 5 বছর পর হলেও সঠিক ফলাফল কোর্টের রায়ের মাধ্যমে এসেছে। তো জামাত এখন সেই পথে হাঁটছে। আপনারা জানেন যে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা আসনে। এটা একদম ওপেন সিক্রেট বিষয় যে কিভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বিএনপি প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এবং জামাত এক্ষেত্রে অনেকটা অসহায় ছিল, প্রতিবাদ করার সুযোগ ছিল না। কারণ এমন সময় ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে সময় জামাতের সামনে ডিপ স্টেট, পিছনে ভারত, যুক্তরাষ্ট্র, ডানে মিডিয়া, বামে অশুভ শক্তি। কিছু করার ছিল না এবং তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে। কোনো আপত্তি জানানোর সুযোগ তারা রাখেনি। কিন্তু জামাত দমে যাওয়ার পাত্র নয়। বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে, আবার আইনি লড়াই জামাত চালিয়ে যাচ্ছে। কোর্টে মামলা করেছে জামাত, যার ফল 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ এটা কোর্ট দিয়েছে। এর মানে কি? দেখেন, আমি খবরটা আগে জানাই, তারপরে তাৎপর্য, এর রাজনৈতিক দিক এবং আলটিমেটলি কি রায় হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। ঢাকা 7 আসনে নিশ্চিত জামাত প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। জামাতের প্রার্থী জিতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে জামাত কি তাহলে এই শুধু 3টা আসনের জন্য মামলা করেছে? জামাত তো প্রথমে 30টা, তারপরে 32টা বলেছিল যে এই 32টা আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং জামাত এটা ডকুমেন্টেশন করেছে। উত্তর হচ্ছে যে না, জামাত 32টা আসনেই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে প্রমাণ পেয়েছে, কিন্তু সেই প্রমাণগুলো একত্র করে কোর্টে মামলাযোগ্য সবগুলো করতে পারেনি। মামলাযোগ্য এভিডেন্স কালেকশন এখনো চলছে, যাচাই বাছাই করে যে বিষয়ে আইনের প্রতিকার নাই বা যতটুকু কারচুপি হলে বা কারচুপির অভিযোগ তুলে তার সপক্ষে যতটুকু প্রমাণ দরকার হয় এফআইআর করতে বা কোর্টের ডিগ্রি পেতে, এগুলো নিয়ে জামাত কাজ করছে। কিন্তু এই 3টার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে, যার ফলে এই 3টার ক্ষেত্রে তড়িঘড়ি করে মামলা করতে পেরেছে এবং মামলার একটা প্রাথমিক রেজাল্টও জামাত পেয়েছে। গত 26 ফেব্রুয়ারি আবেদনের পর এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এখন কোর্টের ওইখানে কিন্তু আর জালিয়াতি করার সুযোগ নেই। দেখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়েও কথা আছে, সেই ট্রাইব্যুনাল নিয়েও কথা আছে, কিন্তু তারপরও হাইকোর্টে একটা স্বচ্ছতা আছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।